পরের দিন খানবাড়িতে বেশ যেন রাজকীয় উৎসবের সাজ রব পড়ে গেল। সকাল থেকেই শোরগোল শুরু হয়েছে। আরশি, শিহাবার, নেহাল, আরফা সহ দূরের অনেক আত্মীয় স্বজন খবর পেয়ে চলে এসেছে তোরাকে দেখতে। বাড়ির প্রথম নাতি বা নাতনি আসবে, এই আনন্দে তোরাকে যেন সবাই মিলে মাথার ওপর তুলে রেখেছে। রৌশনী খান তো বাড়ির চাকর বাকর থেকে শুরু করে সবাইকে কড়া নির্দেশ দিয়ে দিয়েছেন যে তোরা যেন এক পাও মাটিতে না ফেলে, যা লাগে সব তার হাতের কাছে যাবে। তনুজা খান রান্নাঘর আর তোরার রুমের মাঝে পাগলের মতো দৌড়াদৌড়ি করছেন। বারবার এসে জিজ্ঞেস করছেন, তোরা কি খেতে ইচ্ছে করছে বল, ঝাল না কি টক? তুই যা বলবি আমি এখনই নিজ হাতে রান্না করে দিচ্ছি। আনোয়ার খান আর আশিক খানও আরও এক কাঠি সরস। বাচ্চা এখনও পৃথিবীতে আসেনি, অথচ তারা এখনই বড় বড় শপিং ব্যাগ ভরে খেলনা আর ছোট ছোট জামা কাপড় নিয়ে হাজির হয়েছেন। এক কথায় পুরো পরিবার এখন ওই অনাগত নতুন অতিথির খুশিতে মগ্ন। রৌদ্র সোফায় বসে এই উৎসবের আমেজটা খুব আয়েশ করে উপভোগ করছিল। সাহেব একটু দূরে দাঁড়িয়েছিল। রৌদ্রকে একা পেয়ে সে ধীরে ধীরে এগিয়ে এসে পাশে বসলো। তারপর হালকা গলা খাকারি দিয়ে বাঁকা হেসে বলল, হুম হুম। তো রৌদ্র সাহেব শেষমেশ বাবা হয়েই যাচ্ছেন, বা খবরটা কিন্তু বেশ রোমান্টিক। রুদ্র সাহেবের রসিকতা বুঝতে পেরে ওর দিকে তাকালো। মুখে একটা আত্মবিশ্বাসী হাসি ফুটিয়ে সে শান্ত গলায় বলল, খবরটা যখন তোর কাছে এতই ভালো লেগেছে তাহলে তুই একটা খবর কিনে ফেল না। সাহেব একদম আকাশ থেকে পড়ল। সে রৌদ্রের দিকে বড় বড় চোখ করে তাকে অবাক হয়ে জিজ্ঞেস করলো, খবর আবার মানুষ টাকা দিয়ে কেনে নাকি? কসম ভাই, কোনোদিন শুনিনি। খবর আবার কিভাবে কেনে শুনি? রুদ্র একটা রহস্যময় হাসি দিয়ে সাহেবের কাঁধে হাত রাখলো। আশেপাশে তাকিয়ে দেখলো আরশি সেখানে আছে কিনা। তারপর নিচু স্বরে বলল, বোকা, খবর তো বাজারে বিক্রি হয় না। আরশিকে একটা গিফট কিনে দিবি, ডিনার করাবি, তারপর দেখবি ওই তোকে এমন একটা গুড নিউজ বা খবর ফ্রিতে উপহার দিয়ে দিয়েছে। বুঝলি কিছু? রৌদ্রের কথার মানে বুঝতে পেরে সাহেবের কান মুখ লাল হয়ে গেল। সে হরহরিয়ে বলতে লাগলো, ধুর শালা, তুই দিন দিন যা অসভ্য হচ্ছিস না। আমি তোর বোনের জামাই লাগি, এটা তুই ভুলে যাস না। শেহাবের কথায় রৌদ্র হেসে দিয়েও আরও একটু ঘেঁষে বসলো। সে শেহাবের কাঁধটা শক্ত করে জড়িয়ে ধরে বন্ধুর মতো আস্থার সাথে বলল, শোন, তুই আমার বোন জামাই হওয়ার আগে আমি তোকে বন্ধু মনে করি, তাই কোনো লজ্জা নেই। আমি জাস্ট তোকে হিন্টস দিলাম যে এবার তোদেরও একটা গুড নিউজ দেওয়ার সময় হয়েছে, সো মাইন্ড ইট। শেহাব রৌদ্রের কথা লাল হয়ে তাকিয়ে রইল। এইদিকে আরফার নেহালের মধ্যে চলছে অন্য কাণ্ড। আরফাকে এক প্রকার জোর করে টেনে হিঁচড়ে রুমে নিয়ে এলো নেহাল। তারপর বিছানায় হালকা করে আশ্রে ফেলে দরজাটা আটকে দিল। আরফা বিরক্তি নিয়ে উঠে বসে চিৎকার করে বলল, আপনার সমস্যা কি বলেন তো? আমাকে এভাবে জানোয়ারের মতো টেনে রুমে আনলেন কেন? মান সম্মান কি একদম শেষ করে দেবেন? নেহাল আরফার সামনে এসে হাত নেড়ে অস্থির হয়ে বলতে লাগলো, কেন আনলাম বোঝো না? ওইদিকে দেখো না রৌদ্র কিভাবে কলার উঁচিয়ে বাপ হয়ে বসে আছে, আর আমি এখানে বসে বসে ঘোড়ার ডিম পাড়ছি। রৌদ্রের ওই সম্মানটা দেখেছ? বাড়ির সবাই ওকে নিয়ে কি মাতামাতি করছে। আমারও এখন ওই সম্মানটা চাই। মানে সহজ কথা হলো আমি এখন বাবা হতে চাই, আর তাই আমি ঠিক করেছি তোমাকেও এখনই বাচ্চার আম্মু বানাবো। নেহালের কথা শুনে আরফার চক্ষু চড়ক গাছ। সে হতভম্ব হয়ে তোতলাতে তোতলাতে বলল, কি? আপনার মাথায় কি কোনো সমস্যা, নাকি পাগলা গারদ থেকে ছাড়া পেয়েছেন? এসব কি আজে বাজে বকছেন আপনি? নেহাল ততক্ষণে সিরিয়াস মোড়ে সে শার্টের ওপরের বোতামগুলো একে একে খুলতে শুরু করলো। আরফার দিকে শিকারি বেড়ালের মতো ধীর পায়ে গিয়া যেতে যেতে বেশ রোমান্টিক কিন্তু জেদি গলায় বলল, হুম, একদম ঠিক ধরেছ। আমার মাথায় বিরাট বড় সমস্যা হয়েছে, আর এই সমস্যা একমাত্র আমি বাপ হওয়ার পরেই ঠিক হবে। এখন আর কথা না বাড়িয়ে লক্ষ্মী মেয়ের মতো কাছে আসো শোনা, তোমাকে আজই বাচ্চার আম্মু বানিয়ে ছাড়বো। নেহাল হাত বাড়িয়ে আরফাকে ধরতে যাবে, ঠিক সেই মুহূর্তে আরফা এক দুর্দান্ত ডাইভ দিয়ে বিছানা থেকে সরে গেল। নেহাল আরফাকে ছোঁয়ার আগেই সে চিতার মতো দৌড়ে গিয়ে রুমের দরজা খুলে বাইরে বেরিয়ে পড়ল। যাওয়ার সময় দরজার আড়াল থেকে মুখ বের করে ভেঙচি কেটে বলে গেল, ওরে আমার বাবা হওয়ার শখরে, আপনি একাই রুমে বসে খাটকে বাচ্চার আম্মু বানান, আমি গেলাম। বলেই আরফা ভৌ দৌড় দিল নিচে। নেহাল বেচারা ধরতে গিয়েও ধরতে পারল না। সে চরম অসহায় মুখ করে ধপ করে খাটে বসে রয়ে পড়ল। দুই হাতে মাথার চুলগুলো জট পাকিয়ে এলোমেলো করে দিয়ে আক্ষেপের সুরে বিড়বিড় করল, বউ রে বউ,
আমার এই কষ্টের হাহাকারটা তুই বুঝলি না, পাষাণ বউ একটা। রৌদ্রের সম্মান দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে, আর তুই আমাকে খাট নিয়ে থাকতে বলিস। যা, আর কোনোদিন তোরে বাচ্চার আম্মুই বানাবো না। এদিকে ছাদে শিহাবও মেতে উঠেছে অন্যরকম এক দুষ্টুমিতে। আরশিকে জোর করে এক কোণে এনে দেয়ালে চেপে ধরে বেশ কায়দা করে বলল, শোনো বউ, আমি কবে বাবা হব? তোমার ভাইকে ওইভাবে কলার উঁচি ঘুরতে দেখে আমার কিন্তু বড্ড হিংসা হচ্ছে। আরশি শিহাবের এমন সোজাসাপটা কথায় লজ্জায় লাল হয়ে গেল, কিন্তু সেও কম যায় না। শিহাবের কাঁধে দুই হাত রেখে তার নাকটা হালকা করে টেনে দিয়ে আদুরে গলায় বলল, ওলে আমার কিউট জামাইটার বুঝি এখন বাবা হওয়ার শখ জাগছে? শিহাব বাচ্চার মতো মাথা নেড়ে সায় দিল, হুম, অনেক শখ। আর সে হেসে দিয়ে বলল, পাগল, আল্লাহ যেদিন চাইবেন সেদিন হবে, ধৈর্য ধরেন। কিন্তু শিহাব এবার আরশির কোমর জড়িয়ে ধরে একদম তার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, কিন্তু তার আগে আমাদের তো একটু হার্ড ওয়ার্ক বা চাকরি করতে হবে, তাই না? আমরা নিজেরা চাকরি না করে শুধু আল্লাহর কাছে চাইলে কি আল্লাহ কিভাবে দিয়ে দেবে বলো? আরশি প্রথমে শিহাবের এই চাকরির মানে বুঝতে পারল না। সে বড় বড় চোখ করে অবাক হয়ে তাকিয়ে রইল। শিহাব তখন আরশির কানে কানে আরো একটু গভীরে গিয়ে ফিসফিস করলো, বুঝলে না, মানে বাবা হওয়ার জন্য তো আমাদের আগে খাট ভেঙে চাষবাস করতে হবে। তাহলে চলো এখন থেকেই খাট ভাঙা শুরু করে দিই। শিহাবের এমন নির্লজ্জ রসিকতায় আরশির সারা শরীর লজ্জায় শিউরে উঠল। সে শিহাবের কাঁধে একটা হালকা চাপড় মেরে মুখ লুকিয়ে বলল, জান, আপনার কি একটু লজ্জা করে না? মুখে কি একদমই আটকায় নেই সব বলতে? শিহাবের কথায় আরশির লজ্জায় নুয়ে পড়ছে। শিহাব আরশিকে আরও পুরো মা বেশি নিজের বুকের মাঝে টেনে নিল। আরশির কানের কাছে মুখ নিয়ে সে গভীর কিন্তু ভালোবাসা মাখামাখি গলায় বলল, শুধু লজ্জা পেলে কি আর আমার বাবা হওয়ার শখ পূরণ হবে? শোনো আরশি, বাবা হতে গেলে মাঝে মধ্যে একটু অসভ্য, একটু ঠোঁট কাটা আর নির্লজ্জ হতেই হয়। আর আমি যেহেতু বাবা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তাই এখন থেকে আমি তোমার কাছে ওই অসভ্য আর নির্লজ্জ জামাইটাই। ধরো, আমাদের ভালোবাসাটাই হবে এক প্রকার নির্লজ্জ ভালোবাসা, যেখানে এক ফোঁটা লোক দেখানো লজ্জা থাকবে না, থাকবে শুধু আমাদের দুজনের একান্ত পাগলামি, বুঝলে আমার মিষ্টি বউ? শিহাবের এমন খোলামেলা কথায় আরশি যেন লজ্জায় লাল হয়ে গেল। সে শিহাবের শক্ত বুকের উপর ছোট ছোট কিল ঘুষি মারতে মারতে মুখ লুকিয়ে আদুরে গলায় বলল, অসভ্য একটা। শিহাব সেই গালমন্দটুকুও যেন সুধা মনে করে গ্রহণ করলো। সে আরশিকে আরো শক্ত করে বাহুবন্দি করে তৃপ্তির হাসি হেসে বলল, আমি অসভ্য, তবে শুধু তোমারই অসভ্য জামাই। আরশু আর নিজেকে দূরে সরিয়ে রাখতে পারল না। সেও শিহাবকে শক্ত করে জড়িয়ে ধরে তার বুকের ধুকপুকানি শুনতে লাগলো। ছাদের শান্ত বাতাসে তখন কেবল তাদের দুজনের নিঃশ্বাসের শব্দ। দুজনেই চোখ বন্ধ করে নিজেদের এই সুন্দর মুহূর্তটাকে অনুভব করতে থাকলো। সময়টা শীত নেমে এসেছে। বিকেলের মিঠে রোদটা পড়ে আসতেই চারদিকে হালকা হিমেল হাওয়া বইতে শুরু করেছে। ছাদে শীতের এই আমেজটুকু গায়ে মাখতে খানবাড়ির সবাই ছাদে জড়ো হয়েছে। তোরা, আরশি, তিথি আর আরফা, এই চারজন এক কোণে দাঁড়িয়ে হাসাহাসি আর আড্ডায় মগ্ন। বিশেষ করে তোরাকে নিয়ে সবার আধিক্যের আর শেষ নেই। তাদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে সেই অসভ্য বাহিনী থুক্কু, বাড়ির 4 কৃতি সন্তান প্লাস মেয়ে জামাই, রৌদ্র, শিহাব, আয়ান আর নেহাল। রৌদ্র আর শিহাবের মধ্যে তখনও গোপন হাসি ঠাট্টা চলছে, আর আয়ান বরাবরের মতোই কিছুটা চুপচাপ হাতে কফির মগ নিয়ে আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। আড্ডার মাঝপথে হঠাৎ নেহাল শয়তানি হাসি দিয়ে আয়নের দিকে তাকালো। সে বেশ গলা চড়িয়েই বলল, তো আয়ান ভাই, রৌদ্র ভাই তো লাইনে চলে আসছে। পাক্কা বাপ হয়ে গেল। আপনার খবরটা কবে শুনবো বলেন তো? আপনি কি সারা জীবন ওই গম্ভীর মুখ করেই বসে থাকবেন, নাকি ভাতিজা টাতিজা আমাদের দেখাবেন? আয়ানের সিরিয়াস ভাব দেখে নেহাল একটু থমকে গেলেও আয়ান দমে যাওয়ার পাত্র নয়। সে কফির মগটা হাতে নিয়ে বেশ ভাব নিয়ে বলল, আসলে নেহাল, আপনি হয়তো ভুলে যাচ্ছেন, আমি আপনার বড় সুমন্দি হই, শালক বলে কথা। তাই একটু বুঝে শুনে প্রশ্ন করবেন কেমন? আয়নের এই সুমন্দি মার্কা গম্ভীর বুলি শুনে শিহাব হো হো করে হেসে উঠল। সে আয়নের পিঠে একটা ধুম করে চাপড় মেরে বলল, ধুর শালা, এসব সুমন্দি টুমন্দি বাড়ির ভেতর রাখো। এখানে আমাদের আশেপাশে কোনো বউ নাই, তাই এই মুহূর্তে আমরা সবাই অনলি সিঙ্গেল আর জাস্ট বন্ধু, বুঝেছিস?
নেহাল যেন এই সুযোগেরই অপেক্ষা ছিল। শিহাবের সিঙ্গেল হওয়ার দাবি শুনে সে মুহূর্তে একটা শয়তানি চাল চালল। সে হঠাৎ আরশির দিকে মুখ ফিরিয়ে বেশ গলা উঁচিয়ে চিৎকার করে বলল, এ হে রে আরশি, দেখো আরশি, দেখ তোর জামাই কি কয়। 2 দিন পর যে 2-3 বাচ্চার বাপ হবে সেই লোক বলতেছে সে নাকি সিঙ্গেল। তাড়াতাড়ি ঝাঁটা নিয়ে আয় তো। এই সিঙ্গাপুরকে একটু ঝাঁটা পেটা করে সোজা কর। শ্যাম তো আত্মারাম খাঁচা হওয়ার দশা। নেহাল যে এভাবে ধরিয়ে দেবে সে ভাবতেও পারেনি। সে তড়িঘড়ি করে নেহালের মুখ চেপে ধরলো আর দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলল, শালা বেঈমান, বন্ধুত্বের নামের কলঙ্ক তুই। দূরে দাঁড়িয়ে থাকা আরশি নেহালের সব কথা পরিষ্কার শুনতে না পেলেও সিঙ্গেল আর ঝাঁটা শব্দগুলো শুনে অবাক হয়ে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। শিহাব দেখলো আরশি তার দিকেই তাকাচ্ছে। অমনি সে দাঁত বের করে একটা কাঁচুমাচু হাসি দিল। তারপর নেহালের ওপর থেকে হাত সরিয়ে হাফ ছেড়ে বিড়বিড় করে নেহালকে বলল, তোর সাথে বন্ধুত্ব করার আগেই আমি ছ্যাঁকা খাইলাম রে ভাই। আর না, মাপ চাই। তুই তো দেখছি জ্যান্ত ডিনামাইট, কখন কারে ফাটাবে ঠিক নাই। আর সে আড্ডা দিতে দিতে হুট করেই ঠিক করলো ব্যাডমিন্টন খেলবে। এই শীতের বিকালে ছাদের আড্ডার সাথে খেলার আমেজটা জাস্ট জমে যাবে। সে আর দেরি না করে এক ছুটে নিচে গিয়ে কক আর ব্যাট নিয়ে এলো। সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই আরফা দূর থেকে আয়ানদের উদ্দেশ্য চিৎকার করে বলল, এই যে অসভ্য বাহিনী, আপনারা কি খেলবেন? অনেকদিন খেলা হয় না দেখে সবাই এক কথায় রাজি হয়ে গেল। কোন তবে বাদ সাধল রৌদ্র, সে তোরাকে কোনোভাবেই খেলতে দেবে না। তার চোখে মুখে রাজ্যের দুশ্চিন্তা। যদি তোরা খেলার ছলে হোঁচট খেয়ে পড়ে যায়, কিন্তু তোরাও ছাড়ার পাত্রে নয়। সে ছোট বাচ্চার মতো জেদ ধরে বসে থাকলো, সে যে খেলবেই। শেষমেশ রৌদ্রকে হার মানতে হলো। তার মিষ্টি জেদের কাছে ছাদের মাঝখানে নেট টানানো হলো। দল ভাগ করা হলো। খুব ইন্টারেস্টিংভাবে 15 পয়েন্টে গেম হবে। একদিকে 4 নারী শক্তি তুরা, তিথি, আরশি, আরভার, অন্যদিকে 4 পুরুষ রত্ন রৌদ্র, আয়ান, শিহাব ও নেহাল। প্রথমে কোর্টে নামলো রৌদ্র আর তুরা। তুরা কক ব্যাট দিয়ে সজোরে শট দিয়ে নেটের ওপাশে পাঠালো। রৌদ্র খুব সাবধানে অথচ নিপুণভাবে সেটা ফিরিয়ে দিল। স্বামী স্ত্রীর এই মিষ্টি লড়াই দেখে বাকিরা কোর্টের চারপাশে দাঁড়িয়ে হাততালি দিতে লাগলো। পুরো ছাদ জুড়ে এখন হাসাহাসি আর উত্তেজনার রোল। খেলার শুরুতেই তোরা একটু বেশি উত্তেজিত হয়ে উল্টোপাল্টা শট দিয়ে ফেলল। আর অমনি ককটা নেটে আটকে গিয়ে সে মরে গেল। তোরা ছোট বাচ্চার মতো মুখে কাদো কাদো হয়ে করে দাঁড়িয়ে পড়লো। হার মেনে নেওয়াটা তার একদম পছন্দ নয়। রুদ্র অবশ্য হারের কষ্টে না, বরং তোরার বেশিক্ষণ দৌড়াদৌড়ি করেনি ভেবে মনে মনে একটু স্বস্তিই পেল। এবার কোর্টে নামলো আরশি। ছোটবেলা থেকেই রৌদ্রের সাথে পাল্লা দিয়ে ব্যাডমিন্টন খেলে বড় হয়েছে, তাই দুজনের খেলাটা এবার বেশ স্পিডে জমে উঠল। কেউই কক পড়তে দিচ্ছে না। দীর্ঘক্ষণ লড়াই চলার পর রৌদ্রের এক দুর্দান্ত স্ম্যাশে আরশি পরাস্ত হলো। ছেলেরা পরপর 2 পয়েন্ট পেয়ে গিয়েও খুশিতে নাচতে শুরু করলো। মেয়েরা তখন তিথিকে কোর্টে নামালো। তিথি শুধু শখের খেলোয়াড় নয়, তার হাত বেশ চালু। সে কোর্টে নামতেই খেলার মোড় ঘুরে গেল। রৌদ্রের সব কটা কঠিন শট সে খুব ঠান্ডা মাথায় ফিরিয়ে দিতে লাগলো। শেষমেশ রৌদ্রের এক ভুল জাজমেন্টে তিথি পয়েন্ট ছিনিয়ে নিল। রৌদ্র মরে যেতেই মেয়েরা চিৎকার করে ছাদ মাথায় তুলল, তিথি, তিথি ফাটিয়ে দিয়েছিস। রৌদ্র হার মেনে নিয়ে হাসতে হাসতে কোর্ট থেকে সরে দাঁড়ালো। শিহাব আর নেহাল যখন যাওয়ার জন্য পা বাড়াচ্ছিল তখন তিথির দিকে এক চ্যালেঞ্জিং দৃষ্টিতে তাকালো সবাই। শিহাব নেহাল সমন স্বরে আয়ানকে নামতে বলল। আয়ান আর কোনো কথা বাড়ালো না, সোজা কোর্টে নেমে পড়লো। চলবে। গল্পটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। অনেক অনেক ধন্যবাদ।